দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমার সাথে আজকে দুজন অতিথি আছেন। তারা কথা বলবেন বাংলাদেশের রপ্তানির নতুন বাজার এবং নতুন পণ্যের ব্যাপারে। আমার সাথে আছেন আহসান হাবিব, তিনি সিনিয়র রিপোর্টার দি রেল স্টারের, এবং আমার সাথে আছেন মোহাম্মদ জিয়াউল আলম, তিনি অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এবং সিএফও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের জন্য। আলোচনা শুরু করছি আহসান হাবিব আপনাকে দিয়ে। বাংলাদেশের রপ্তানিতে মানে পণ্যের বহুমুখীকরণ লাগবে, বাজারের বহুমুখীকরণ লাগবে, এটা বোধহয় গত অন্তত 2 দশকের বেশি সময় ধরে এই আলোচনা আমরা শুনছি। খুব বেশি এটার উপকার হয় না হয়তো। টাকার অঙ্কে আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের গার্মেন্টসের তো 80-85%, তার বাইরে টাকার অঙ্কে বেড়েছে। নিঃসন্দেহে নতুন নতুন পণ্য যোগ হয়েছে। আগে যেসব বাজারে আমরা মানে যেতাম না, এখনও সেই সব বাজারে আমরা রপ্তানি করছি। কিন্তু যখন আমি ভাগটা দেখি, তখন দেখি যে গার্মেন্টসের অংশ তো কমেইনি, বরং গার্মেন্টসের অংশ বেড়েছে। সুতরাং আমি এইভাবে দেখি যে বাংলাদেশে রপ্তানি, নতুন পণ্য আনার ক্ষেত্রে, নতুন বাজারে যাওয়ার ক্ষেত্রে ওই যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন দেশের বাইরে, সেক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়নি তা না, কিন্তু তারা হয়তো হাঁটছেন, গার্মেন্টস হয়তো দৌড়াচ্ছেন। এখন তো পরিকল্পনাটা একটু ঢেলে সাজাতে হবে। সেইটার অংশ হিসেবে আপনি কি কি ধরনের উদ্যোগ দেখেন, মানে প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও? আমি একটা তথ্য দিয়ে শুরু করি। 2001-2 অর্থ বছরেও আমাদের কিন্তু এক্সপোর্টের প্রায় 70% ছিল হচ্ছে আরএনজি সেক্টর। সেটা এখন 85% মতন। তার মানে আসলে এটা আস্তে আস্তে আপনি যেটা বলছিলেন যে আসলে আরএমজি সেক্টরটা এত বড় হচ্ছে যে অন্যটা আসলে সেটা সেই পেইসের তুলনায় এগোতে পারছে না। এইখানে যে জিনিসটা খুব দরকার ছিল, যেমন ধরেন এই সরকারের কাছ থেকে কিন্তু আমাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল যে বিশেষ করে যেই জায়গাগুলিতে সমস্যা, যেই কারণে অন্যান্য সেক্টরগুলি দাঁড়াতে পারছে না বা বেশি হারে রপ্তানি করতে পারছে না, আমরা কিন্তু এখন পর্যন্ত সেরকমটা দেখি না। যেমন আপনি জানেন যে যদি সবচেয়ে যেই সুবিধাগুলি আসলে আরএনজি সেক্টর পায়, যেমন বন্ডেড ওয়্যার হাউস বা এরকম অনেক সুবিধা আসলে আরএনজি সেক্টর মানে পাচ্ছে, নীতি নীতি সুবিধার নীতিগত কথা বলছেন সহায়তা, আপনি? যেটা আমরা আসলে অন্য সেক্টরগুলিতে কিন্তু দেখি না। এবং আপনি দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো এই ধরনের জোরালো কোনো ভূমিকাও আমরা দেখছি না যেটা আসলে হবে আগামীতে। হ্যাঁ, আমি মানে অনেকেই তো এটা একটা অভিযোগ করেন যে গার্মেন্টসের যারা উদ্যোক্তা আছেন, হ্যাঁ, আমরা মালিক শব্দটা ব্যবহার আমি করতে চাই না, উদ্যোক্তার কথাটাই বলি, যে ওনারা যে তো এটা তো ওনাদের দোষ হতে পারে না যে ওনারা ভালো করছেন, বরং অন্যদের বিষয় আছে। আবার ওনারা প্রণোদনা কাজে লাগাতে পেরেছেন বা প্রণোদনার জন্য সরকারের সাথে দর কষাকষি করতে পারেন, সেইটাও তো একেবারে তাদের দুর্বলতা দেখা যাবে না। কিন্তু অন্য জায়গার ক্ষেত্রে কি মানে আমাদের মনোযোগ কম, নাকি নীতি জায়গার ভেতরে পরিবর্তন চলে এটা এসেছে? আসলে মনোযোগই কম আমার মনে হয়। আমি ধরেন বিভিন্ন সময় যখন মন্ত্রণালয়গুলিতে কাজ করি বা মন্ত্রণালয়ের অফিসিয়ালদের সাথে যখন কথা বলি, তারা কিন্তু জানেন যে আসলে কি করতে হবে, হুম। কিন্তু এটা যে উদ্যোগ নিতে হবে, আসলে ওই যে একটা কথা আছে না যে বিড়ালের ঘন্টায় গলায় ঘন্টাটা আসলে বাঁধবে কে, সেই জায়গাটাতেই সমস্যা। উদ্যোগটা নাই। সবাই কিন্তু জানে যে কি করতে হবে, আচ্ছা, কিন্তু আমি উদ্যোগটা আসলে নেওয়া হচ্ছে না। এই জায়গা থেকে জিয়াউল আলম আপনার কাছে জিজ্ঞেস করি। দেখেন, উদ্যোগটা নাই, উদ্যোগ তো উদ্যোক্তাদের কাছ থেকে আসবেন, এবং মানে বাংলাদেশের অন্যান্য খাতের ভেতরে ধরেন আপনি যেই প্রতিষ্ঠানে আছেন, সেই প্রতিষ্ঠানে শুধু দেশের বাজারের জন্য যে তারা পণ্য তৈরি করেছেন তা না, এটা বিদেশেও রপ্তানির ক্ষেত্রে করেছেন, এবং সেই অর্থে বললে আপনারা নতুন নতুন বাজারেও গেছেন। কারণ আমাদের এখান থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্টই যত বড় অংশ, সেইটাকে নিয়ে গিয়ে আপনি হয়তো ইউএসের বাজারে নিয়ে যান নাই বা ইউরোপের বাজারে নিয়ে যান নাই, আপনারা এমন বাজারে নিয়ে গেছেন যেখানে হয়তো চাহিদা তৈরি করতে পারবেন। তো কোন জায়গাটাতে উদ্যোগগুলো ছিল ব্যক্তি খাতের জায়গা থেকে, যেটা হয়তো কাজে লেগেছে আপনাদের? আমরা আসলে ইউএসএ মার্কেটে নাই। যদিও ইউএস মার্কেটে আমাদের একটা অফিস আছে, আমরা এখনও ওইখানে এক্সপোর্ট স্টার্ট করিনি। বাট আমাদের ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট সব দেশেই ওয়ালটনের ফুটপ্রিন্ট আছে।
বাট মূল কনসেন্ট্রেশনটা কোথায় যদি আমি বড় করে বলি? আমাদের মূল কনসেন্ট্রেশন ইউরোপ এবং এশিয়ার, আমাদের যে সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকা, এই পুরো মার্কেটটাই আমাদের মূল টার্গেট। এখন বাংলাদেশের এক্সপোর্ট মার্কেটে কিছু চ্যালেঞ্জ আছে, খুব বড় ধরনের কিছু চ্যালেঞ্জ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে উদ্যোক্তা কিন্তু উদ্যোগ নিবে, কিন্তু এটা একটা প্রতিযোগিতামূলক বাজার, বিশ্ববাজারে আপনি যখন কম্পিটিশন করেন, আমাদের মতো যখন টেক বেজ ইন্ডাস্ট্রিতে আপনি কম্পিটিশন করেন, টেকনোলজি ইভলভস এভরিডে। সো এখানে কিন্তু R&Dতে ইনভেস্টমেন্ট খুব হিউজ। এবং বাংলাদেশের মতো এরকম একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি আমি এখন ধরি বাংলাদেশকে, এইরকম একটা কান্ট্রিতে থেকে টেকনোলজি ইন্ডাস্ট্রি প্রমোট করে এক্সপোর্টকে প্রমোট করা, ইটস রিয়েলি চ্যালেঞ্জিং ফর এ এন্টারপ্রেনিয়ার। সেইখানে গভর্নমেন্টকে আগে আসতে হবে অনেক বেশি। সরকার এক্ষেত্রে কি ধরনের উদ্যোগ দিতে পারেন? ধরেন যেমন আমি বলি, আমাদের ইকোনমিতে অনেকগুলো বড় ধরনের চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে আমাদের টাকার অবমূল্যায়ন খুব বেশি, যার কারণে যারা আমাদের মেইন কম্পিটিটর ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে, যারা বড় বড় বিগ জায়ান্ট প্লেয়ার আছে, তাদের সাথে কিন্তু আমাদের কম্পিটিটিভ প্রাইসিংয়ে আমরা অনেক পিছিয়ে যাই কারণে। কিন্তু টাকার অবমূল্যায়নে তো আমরা সবসময় শুনি যে রপ্তানিকারকরা সুবিধা পান। আপনি টাকা যখন আসবে তখন আপনি সুবিধা পাবেন, কিন্তু প্রোডাক্টটা পাঠানোর সময় তো আপনাকে প্রাইসিং করতে হবে। সো আপনার কস্টিং যখন বেশি, প্রোডাক্টের র মেটেরিয়াল পারচেস প্রাইস যখন বেশি, আপনাকে ডলার প্রাইস বেশি গুনতে হচ্ছে কনভার্সনে। আপনার অবমূল্যায়নের কারণে, ইনফ্লেশনের কারণে আপনার অন্যান্য কস্টও বেড়ে যাচ্ছে। সো আপনি যখন একটা প্রাইস বিট করেন, সাথে একটা ডেভেলপিং কান্ট্রিরও একটা কম্পিটিটর বিট করছে, কিংবা চায়না থেকে কোনো একটা কম্পিটিটর একই মার্কেটে কম্পিট করছে, সো আমি তো এখন লস করে ওই প্রোডাক্ট ওই দেশে এক্সপোর্ট করব না। স্ট্যাবিলিটিটা খুব দুর্বল। সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশে বাই চান্স বলি আর ধরেন গভর্নমেন্টের রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে বলি, আরএমজি সেক্টর বিকামস এ প্রমিনেন্ট এবং ডমিনেটিং সেক্টর। কিন্তু গভর্নমেন্ট আসলে এই সেক্টরটার থেকে ডিপেন্ডেন্সি কমানোর জন্য ভিজিবল কি কোনো আদার ইন্ডাস্ট্রি কিংবা আদার কোনো প্রোডাক্ট নিয়ে কোনো পরিকল্পনা তার ছিল এটাকে প্রমোট করার জন্য? না, যেমন হাইটেক পার্কের কথা তো আমরা অনেক আগে থেকে শুনেছি। হাইটেক পার্ক হচ্ছে ধরেন যে কোনো কিছুই আপনি পার্কের ভিতরে দিতে পারেন। এখন পার্কের ভিতরে আপনি হয়তো কিছু ফ্যাসিলিটি দিচ্ছেন, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন করার জন্য ধরেন যে ধরনের টেকনিক্যাল নোহাউ দরকার, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেই লেভেল অফ R&D ইনভেস্টমেন্ট দরকার, যে ধরনের ফাইন্যান্সিং সোর্স দরকার, সেইটা তো একটা প্রাইভেট এন্টারপ্রেনিয়ারের পক্ষে ম্যানেজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট, প্রচণ্ড রকম ডিফিকাল্ট। আপনি যদি দেখেন যে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আপনি কোনো একটা টেকনোলজি অ্যাডপ্ট করার পরে 2 থেকে 3 বছরের ভিতরেই নতুন টেকনোলজি চলে আসে। এখানে কম্পিটিশনটা আসে। সো এখন ব্যক্তি হিসাবে একজন মালিক 400-500 কোটি টাকা ইনভেস্ট করার পরে তার পক্ষে তো উইদিন দ্য 3-4 ইয়ার্স আবার এই টাকা ইনজেক্ট করা সম্ভব না। আচ্ছা, আমি মানে আসান হাবিব আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে মানে সরকারের রোল তো আমি দেখি যে দুটো জায়গায় আর কি। একটা হলো যে তারা নীতিগত জায়গায় একটা লেভেল প্লেইং ফিল্ড দিবে এবং একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন, এবং দ্বিতীয় হলো তারা মানে অবকাঠামোটাকে ঠিক রাখবেন যেন, কারণ ওইটা তো আর নতুন করে কেউ চাইলেই আজকে পোর্ট বানিয়ে দিতে পারবে না বা বিদ্যুৎ তৈরি করতে পারবে না। যদিও মানে গার্মেন্টস খাতে নিজেরাও অনেকে বিদ্যুৎ তৈরি করেছে যখন আমাদের পরিস্থিতি খারাপ ছিল না, আমাদের সেইখানে নীতি এসছে। কোন জায়গাটায় অসুবিধা হয়েছে যেইটা একটা বড় মানে বাধা হয়ে গেছে আমাদের, এইটা আমরা করতে পারি না এই অতীতে? আমরা যখন বিভিন্ন প্রাইভেট সেক্টরের সঙ্গে কথা বলি, তারা কিন্তু বলেন যে যেই সুবিধাটা আপনি একটু আগে বলেছেন যে আরএমজি সেক্টর যেই পরিমাণ ভয়েস রেইজ করতে পারে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে পলিসিগতভাবে সরকারের কাছ থেকে, অন্য সেক্টর কিন্তু সেটা নিতে পারেনি। এবং শুধু তাই না, বন্ডেড ওয়্যার হাউসের কথা বেশ কয়েকটি সেক্টর বলেছে, আমরা কিন্তু সেটা পাইনি, অন্য সেক্টর কিন্তু পাইনি। না, অনেকে বলে, আমি মানে অপোজিট যুক্তিটা বলি আর কি, হ্যাঁ, যেটা আসে সেটা বলেন যে এটা একটা বড় অপব্যবহার হবে। কিন্তু গার্মেন্টস খাতে এটা দেওয়া হয়েছে যারা 100% হলো রপ্তানিমুখী, কিন্তু অন্য খাতে এই 100% রপ্তানিমুখী হওয়াটাকে মানে আমি দেখিনি। মানে যেই কোম্পানিতে জিয়াউল আলম আছেন তিনি ওনারা লোকালেও বিক্রি করেন, কিন্তু এর বাইরে কিন্তু কিছু কোম্পানি আছে, আমার লেদার সেক্টরে কিন্তু কিছু কোম্পানি আছে যারা 100% আসলে রপ্তানি করেন। এবং আপনি দেখেন লেদার সেক্টরটা কিন্তু দাঁড়াতেই পারলো না একটা ইটিপির
ঘটনায় এই ইটিপিটাকে আসলে করা খুব অসম্ভব কিছু ছিল আমাদের জন্য? না না, এটা তো কিন্তু একটা দেখেন একটা সম্পূর্ণ ইটিপির জন্য ব্যর্থতা। শেষ পর্যন্ত কিন্তু আমরা এত বছর ধরে আসলে ঝুলে আছি। আমাদের যে সাভারের আপনি দেখেন, সেখানে কিন্তু আসলে আমাদের লেদার সেক্টরটা ভালো করতে পারলো না। আমাদের জুট সেক্টরের বড় সম্ভাবনা ছিল, কিন্তু কই পারলো না তো আসলে ভালো আমি করার এখানে জন্য। একটা জিনিস অ্যাড করি, কোনো ইন্ডাস্ট্রি যখন ইন্ডাস্ট্রি লাইফ সাইকেলের স্টার্টিং শুরু হয়, শুরুতে কোনো লোকাল অর্গানাইজেশন 100% এক্সপোর্টের জন্য কিন্তু তৈরি হয় না। যে কোনো ইন্ডাস্ট্রি প্রমোট করার একটা পূর্ব শর্ত হচ্ছে ওই ইন্ডাস্ট্রির হোম কনজাম্পশন যদি একটা সিগনিফিক্যান্ট লেভেলে থাকে তাহলে ওই ইন্ডাস্ট্রি এক্সপোর্টে সার্ভাইভ করবে। এখন আপনি দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে দাঁড়ানোর পিছনে সবচেয়ে বড় রিজন কিন্তু হোম কনজাম্পশন আছে এখানে। আপনি যদি একটা নতুন ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে চান এক্সপোর্টের জন্য, গভর্নমেন্টকে স্টার্টিং ফেজে তাকে সাস্টেনেবল হওয়ার জন্য একটা ফ্যাসিলিটি এনেবল করতেই হবে। এখন বন্ডেড ওয়্যার হাউস সে 100% এক্সপোর্ট করবে না, এই জন্য আপনি দিবেন না, তাহলে তাকে সেই 100% হওয়ার জন্য তো তৈরি করতে সময় দিতে হবে। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা রপ্তানিকে কিভাবে আরো বহুমুখীকরণ করতে পারি, নতুন বাজার দেখতে পারি, নতুন পণ্য সেখানে অন্তর্ভুক্ত করতে পারি, সেটা নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে থাকবেন, আমরা বিরতির পর ফিরছি। আগামীর বাংলাদেশ, বিশেষ টকশো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। আলোচনা যেটা করছিলাম জিয়াউল আলম, সেইখানে একটা বড় আপনি বলেছিলেন যে আমার সিগনিফিক্যান্ট দেশের ভেতরে যখন একটা ভোগ বাড়ে, যে পণ্যের চাহিদা আছে, তারপর আমরা এটাকে বাইরে নিয়ে যেতে চাই এবং নিতে পারি আর কি, সক্ষমতাটা এটা আছে। শুধুমাত্র রপ্তানি করার জন্য একটা ইন্ডাস্ট্রি দাঁড় করানো খুব কঠিন। তো বাংলাদেশের তো এখন একটা বড় পরিবর্তন এসছে। যে সময়কালটার কথা আমার বিরতির আগে আসেন আমি বলছিলেন যে 2001 থেকে আমি এখন প্রায় 25 বছর পরে যদি তাকাই, গার্মেন্টসের অংশ 70% থেকে এখন 85% হয়েছে। তো এই সময়ের ভিতরে তো আমার দেশের ভিতরে অনেক ভোগ্যপণ্যের চাহিদা বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, ফলে আমরা দেখি যে অনেক ধরনের পণ্য আমরা আগে এতটা মানে ছিল না, এখন আমাদের এখানে হচ্ছে। তো ধরেন মানে জুতার কথাই বলি আর কি, আমাদের যেটা লেদার ইন্ডাস্ট্রি, আমরা যত পণ্য ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, আমি শুধু এটাকে লেদার ইন্ডাস্ট্রি বলবো না, ফুটওয়্যার ইন্ডাস্ট্রির কথাও বলবো, যে এখন বিভিন্ন ধরনের আসছে। আপনারা তো অবশ্যই ইলেকট্রনিক্সে করেছেন, আছে। ফার্মাসিউটিক্যালস একটা বড় জায়গা, মানে আমরা যেখানে দেশের ভেতরে 95% বেশি, 97-98 বলেন কেউ, যে চাহিদা আমরা নিজেরা পূরণ করি, কিন্তু সেই অর্থে রপ্তানি অত বাড়াতে পারি নাই। এবং তার ভেতরে স্ট্রাকচারাল যে ব্যারিয়ারের কথা, এটা হলো যে পার্কগুলো করা। আমি যদি 2-3টি পার্কের কথা বলি, হাইটেক পার্ক কালিয়াকৈরে হওয়ার কথা ছিল 2 দশকে, এটা ঠিক মতো হয় নাই। একটা ফার্মাসিউটিক্যালসের জন্য একটা পার্ক করার কথা ছিল, এপিআই পার্ক, সেটা বাস্তবায়ন হয় নাই। লেদার ইন্ডাস্ট্রি আমাদের বিরাট ফাইট করতে হয়েছে ঢাকার থেকে এটাকে সরানোর জন্য, পরিবেশ দূষণের জন্য। শুধুমাত্র পরিবেশের যে স্ট্যান্ডার্ড আছে এটার জন্য পাইনি। ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে আর একটা, যেটা আমি যেই ইস্যুটা আপনাকে আনবো সেটা, এবং এই অভিযোগটা আছে, সেটা হলো যে আমাদের দেশের উদ্যোক্তারা বিদেশি বিনিয়োগকে অনেক সময় ডিসকারেজ করেন, কারণ তাদের কোম্পানি কতখানি আসবে। তো এখন বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন আপনারা যেমন ওয়ালটন ছিলেন, সাথে আমরা স্যামসাংয়ের মতন কোম্পানিকেও দেখেছি এখানে মোবাইল ফোন আসতে।
আপনারা মোবাইল ফোন চেষ্টা করেছিলেন, অতখানি হয়তো ওই জায়গাটাতে সফল হন না, এখন আমি অতখানি দেখি না যে আপনারা ওটা কনসেন্ট্রেট করেননি। সো স্ট্র্যাটেজিক জায়গাটা কি, যেখানে আমি বিদেশি ইনভেস্টমেন্ট এনে একটা কালচার তৈরি করেও আমি এটাকে করতে পারি, নাকি কোন জায়গায় আমি সেই জায়গাতে আমার কৌশলগত কোনো আছে কিনা? কারণ এখন যে সরকার আছেন তারা বিদেশি বিনিয়োগকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, মানে বিদায় যিনি দায়িত্ব নিয়েছেন তিনি এই বিষয়টাকে খুবই বড়ভাবে দেখছেন। ওয়ালটন exporting more than 50 countries across the world. রিসেন্টলি ওয়ালটন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে সাপ্লাই করছেন। শ্রীলঙ্কাতে রিসেন্টলি আমরা এক্সপোর্ট করতেছি। আফ্রিকাতে ফিজিতে যাচ্ছে। এরকম প্রায় গত 3-4 মাসে 7-8টা নিউ কান্ট্রি আমরা অনবোর্ড করেছি। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি টোটাল মার্কেট কনজামশনস যদি আপনি দেখেন, এটার প্রায় 80-90% আগে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি ছিল। সো সেই জায়গাটা বাংলাদেশের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে যারা এন্টারপ্রেনিয়ার তারা এই পুরো মার্কেটটার হোম কনজামশনটা প্রথমে নিশ্চিত করেছেন। একজন লোকাল এন্টারপ্রেনিয়ার যখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করে, আমাদেরকে প্রথমেই মানতে হবে যে আমাদের সোর্স অফ ফাইন্যান্সিংয়ের একটা বড় ঘাটতি আছে। সো আপনি চাইলেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল মার্কেট ক্যাপচার করার মতো ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আপনি শুরুতেই নামবেন না। এটা কি বড় কারণ কি যে আমরা খুবই ব্যাংক ডিপেন্ডেন্ট? আমার কাছে 2-3টা রিজনই মনে হয়। একজন ইন্ডাস্ট্রিয়ালে যখন সে ইন্ডাস্ট্রি ফরমেশন করে, দেখবেন 2-4-5 বছর ঠিক মতোই চলে, কিন্তু তারপরে কেন গিয়ে যেন তার নিজস্ব সক্রিয়তা হারিয়ে ফেলে। ইদার দেখা যাচ্ছে সে ব্যাংকক্রাফট হয়ে গেছে, আর না হয় দেখা গেছে সে কোম্পানির অ্যাসেট ট্রান্সফার করে ডাইলিউট করে অন্য কোনো লোকেশনে নিয়ে গেছে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ট্রান্সপারেন্সির একটা বড় কোশ্চেন থেকে যায়, যে একটা প্রতিষ্ঠান তৈরি হওয়ার পরে খুব অল্প সময়ের ভিতরে দেখবেন সে তার জায়গায় আর নাই। এখন দেখেন ওয়ালটন যখন স্টার্ট করেছে বিজনেস, তখন কিন্তু তারা এক্সপোর্ট করে নাই। সেটা হাইটেক পার্কের সুবিধা হোক, এন্টারপ্রেনিয়ারদের দূরদৃষ্টি চিন্তাভাবনা হোক, তারা কিন্তু ইন্ডাস্ট্রিটাকে সাস্টেনেবল করেছে। করার পরে কিন্তু এক্সপোর্ট শুরু হয়েছে। আমি আসানা ভাবি, আমি আর একটা যেই হাইপোথিস বলি, আপনারা তো মানে অনেক বেশি কাছে থাকেন উদ্যোক্তাদের, সেটা হচ্ছে গার্মেন্টস যে আমরা এক্সপোর্ট করি তার সাথে অন্য ইন্ডাস্ট্রির পার্থক্য হলো, আমি যদি জিয়াউল আলমের প্রসঙ্গ ধরেই আনি, যে আমার গার্মেন্টসের যেই রপ্তানিটা হচ্ছে এটা আমরা করছি হলো বাইং হাউসকে। মানে আমাদের দেশের যারা গার্মেন্টসের বড় বড় উদ্যোক্তা আছেন তাদের কারোরই আসলে এটার বড় অংশের রিস্ক মার্কেটিং করা, এটাকে প্রমোট করা, এটাকে রিটেল সার্ভিস দেওয়া, সেইখানে কাস্টমার ম্যানেজ করা, এইগুলোর ভিতরে যেতে হচ্ছে না। মানে কম্পেয়ার টু ওয়ালটন, মানে ওয়ালটন হিসেবেই হয়তো যাচ্ছে, কিন্তু আমার এখান থেকে যেই গার্মেন্টসের ধরেন বড় একটা কোম্পানি XYZ কোম্পানি যখন বাইরে পাঠাচ্ছে, আমাদের এখানে এটা XYZ কোম্পানি, সে তো XYZ হিসেবে যাচ্ছে, সে যাচ্ছে জারা হিসেবে, গ্যাপ হিসেবে। এইটা কি একটা বড় কারণ যে আমার মানে উদ্যোক্তার ভেতরে ওই আমাদের এখনো সেই ক্যাপাসিটিটা হয়তো হয় নাই যেটা আমরা বাইরে? এইটা আসলে একদম মানে এটা আপনি একদম ধরতে হবে, এটা ধর্তব্যের মধ্যে আনতে হবে যে একটা বিদেশে যখন যাবেন আপনি, ওয়ালটনের নামে একটা প্রোডাক্ট বিক্রি করা আর জারা হিসেবে যখন একটা আমি টি শার্ট বিক্রি করছি, সেটা কিন্তু একরকম না। মানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ, বাট এটা তো আসলে ওই ব্র্যান্ডের। সো আমরা সাপ্লায়ার, আমরা নট নেসেসারিলি আমরা মানে সেই অর্থে ব্র্যান্ডটা আমাদের না। নিঃসন্দেহে এটার আসলে একটা ইম্প্যাক্ট আছে। ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে এখন পর্যন্ত পিছায় আছে আমরা, কিন্তু আমাদের ওই এফিসিয়েন্সিটা হয় নাই যে আমরা আসলে একটা নিজেদের ব্র্যান্ড তৈরি করব বিদেশের বাজারে, বিশেষ করে তারপর আমরা এখান থেকে সেল করব, সেই জায়গাটা আমাদের এখনো কিন্তু ঘাটতি আছে। আমি জিয়াউল আলম, এই আপনাদের স্ট্রাগলের যদি একটু ছোট করে বলেন, এবং সাথে আমি একটা ছোট প্রশ্ন যুক্ত করছি। অনেকে বলেন আমাদের ইকোনমিক্সের পার্টিকুলার একটা থিওরি আছে যে আপনার যখন কোথাও কোনো একটা জিনিস তৈরি হয়, আপনি যখন অনেকগুলো লোক একসাথে ওই জিনিসটা, ওই ধরনের জিনিস তৈরি করেন, ওইটার আরও মানে এক্সপ্যানশন বেশি হয়, কারণ দক্ষতাটা ট্রান্সফার হতে থাকে। মানে সেই দিক থেকে আপনারা মনে করেন কিনা যে বাংলাদেশে যদি আরও এই আপনারা যেই সেক্টরে আছেন ইলেকট্রনিক্স পণ্য এবং সেই ধরনের টেক বেসড প্রোডাক্টে আরও যদি উদ্যোক্তারা আসতো, বাইরের যদি বড় কোম্পানি আসতো, তাহলে আপনাদের সুযোগও কি বাড়তো, নাকি আপনারা এইভাবে দেখেন যে তাহলে আপনারা একটা কম্পিটিশনে পড়ে যেতেন, সেই চ্যালেঞ্জে পড়ে আপনারা গ্রোথ করার সুযোগ থাকে না? আপনাদের স্ট্র্যাটেজিটা কি হয়?
আমাদের ইউনিকনেস আমরা তৈরি করি আসলে স্ট্র্যাটেজি এবং কম্পিটিটিভনেসে। সো বাংলাদেশ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির মার্কেট যদি আপনি স্টাডি করেন, ইটস ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল ইটস অনলি ইন দ্য ম্যাচিউরড স্টেজ। আমাদের স্ট্র্যাটেজি মেনটেইনিং দ্য মার্কেট শেয়ার অ্যান্ড কিপ ফোকাস টু ইনক্রিজ দ্য এক্সপোর্ট। আমরা কিন্তু খুবই ডেসপারেট এখন এক্সপোর্ট করার জন্য, কারণ এটা আপনাদেরকে বড় করে দিবে রাইট। আর কি, কারণ হ্যাঁ। এখন পুরো ওয়ার্ল্ড আমার জন্য ওপেন, এবং আমি আপনাকে যেটা বলি, ওয়ালটন আসলে ওয়ার্ল্ড ক্লাস ইলেকট্রনিক্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, যার কারণে ওয়ার্ল্ডের প্রায় 50টা দেশে আমাদের এক্সপোর্ট হচ্ছে। ইভেন সাউথ কোরিয়া ইলেকট্রনিক জায়ান্ট কোম্পানি, সাউথ কোরিয়াতেও আমাদের এক্সপোর্ট আছে। সো আমাদের ইউরোপে, তুরস্ক আমাদের অনেক বড়, রোমানিয়াতে আমাদের এক্সপোর্ট আছে, সিঙ্গাপুরে আছে, শ্রীলঙ্কায় আছে, ইন্ডিয়াতে আছে, আপনার জাপানে আছে আমাদের। সো আমাদের কিন্তু প্রায় 50টা দেশে আমরা এক্সপোর্ট করি। সো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কিন্তু আপনার কান্ট্রির এনভায়রনমেন্ট কনটেক্সটে কিন্তু আমাদের প্রোডাক্টের ফিচার চেঞ্জ করতে হয়। এক্সপোর্ট মার্কেটে প্রথম আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আসলে কম্পিটিটিভনেস, এবং এটা লিটারেলি আপনার নট ফর কোয়ালিটি বাট আমাদের প্রাইসিং কম্পিটিটিভনেসে আমরা আসলে স্ট্রাগল করি। নাম্বার 2 হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক সাপোর্টে আমরা স্ট্রাগল করি। ধরেন একটা গুডস এখান থেকে আমাদেরকে কেরিয়ার করে যদি কোথাও পাঠাতে হয়, কম্পেয়ার টু আদার কান্ট্রি, ইভেন আপনি যদি শ্রীলঙ্কাও কম্পেয়ার করেন, আমাদের কস্ট বেশি। সো মানে এটা কারণ কি, কস্টটা কোথায় বেশি? আমরা তো শ্রীলঙ্কার থেকে মানে লোকেশন ওয়াইজ খুব বেশি দূরে না। লোকেশন ওয়াইজ খুব বেশি না হলে আপনি যদি দেখেন যে ওদের যে পোর্ট অ্যাক্সেস টু আদার কান্ট্রি, আর আমাদের পোর্টে যাওয়ার আগে কিংবা ইন্টারন্যাশনাল ওশিনগুর শিপে যাওয়ার যে প্রসেস, এটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স। শিপিং লাইনে অনেক Right, বড় right. আছে, আমরা যেটাকে বলি শিপিং লাইনস গুলো আমাদের অনেক অনেক খরচ আমাদের মানে ওইখানে আমরা এখান বেড়ে থেকে যায়। অধিকাংশই তো হয় আমাকে সিঙ্গাপুর পাঠাতে হচ্ছে, তারপরে যাচ্ছে অথবা জি। ওইদিকে যেতে হ্যাঁ, হচ্ছে। তো সেই দিক থেকে ওদের অনেক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চলে আসে। আমাদের কারেন্সি ভোলাটিলিটি একদমই আনসার্টেন। সো সবকিছু মিলিয়ে ধরেন আমাদেরকে ফলে অনেক আপনার সময় প্রিমিয়াম রিস্ক প্রিমিয়াম অনেক বেশি দিতে হয়। কারণ আপনি দেখেন, আপনি যদি গত 2 বছর দেখেন, গত 2 বছরে ডলারের রেট আপনার অ্যাপ্রিসিয়েট করেছে অ্যারাউন্ড কত 25 to 30 টাকা। না, কিন্তু আবার অনেক বছর তো এটা কিন্তু এর আগে তো ছিল এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ধরেন এর আগে কিন্তু 85 আবার টাকায় আটকে রাখা হয়েছে, এটা নিয়ে আমরা দীর্ঘদিন। অনেক এবং সমালোচনা আমি করেছি। বলি ধরেন ওয়ালটন কিন্তু একটা সময় পর্যন্ত আমরা দেখেছি যখন আইপিও তে আসে, তার আগে কিন্তু ওর প্রফিট মার্জিন হিউজ ছিল। সো এই কোম্পানিগুলি কিন্তু একটা সময় বড় মার্জিনে প্রফিট করতে পেরেছে। এখন ধরেন একটা ভলাটাইল সিচুয়েশন আছে, সেটা ব্যাংকিং ইন্টারেস্ট রেট বলেন, আপনি ইউক্রেন যুদ্ধের কারণে হতে পারে। এটা কিন্তু সব জায়গাতেই বিজনেসে থাকে যে একটা নির্দিষ্ট পিরিয়ডে খারাপ হতে পারে বিজনেস, কিন্তু আমাদের মোটা জায়গায় কিন্তু আমাদের কোম্পানিগুলির মার্জিন কিন্তু খারাপ না। সো আমার মনে হয় যে কম্পিটিটিভনেস অবশ্যই থাকবে। এরপরও ফরেন ইনভেস্টমেন্ট আসতে হবে। ফরেন ইনভেস্টমেন্ট আসলে যে ধরেন আমি কনজিউমার হিসেবে কেন আমি না, আমি বরং জিয়াউল আলমের থেকে যেটা বুঝলাম যে আপনার ফরেন ইনভেস্টমেন্ট এসে দেশের ভিতরে প্রতিযোগিতা করছে বলে তার আর্জ টু এক্সপোর্ট ডেস্টিনেশনস কি বেড়েছে কিনা আর কি। মানে আমি ওনার কাছ থেকে শুনবো, বাট এটা আপনার কাছ থেকেও যদি জানতে চাই যে এইটা কতখানি হেল্প করে। আমি আর একটা যেটা মানে আপনার কাছে জিজ্ঞেস করি আসান, সেটা হলো যে প্রশ্নটা থাকে সেটা হলো আমার দক্ষ জনশক্তি আছে কিনা একটা ইন্ডাস্ট্রি দাঁড় করানোর জন্য। গার্মেন্টসের ক্ষেত্রে একটা ট্র্যাডিশনালি তৈরি হয়, এটা মানে মেয়েদের কে এখানে নিয়ে আসা এবং তাদের একটা ন্যাচারাল শেখার, মানে মেশিন চালাতে ওনারা পারবেন, এইটা ছিল। দক্ষ জনশক্তির বিষয়টা মানে এটা আপনি একদমই মানে খুব কারেক্টলি ধরেছেন যে আমাদের আসলে কিন্তু এই জায়গায় বড় রকমের গ্যাপ আছে। আপনি একদিকে দেখছেন আমাদের বেকারত্ব বাড়ছে, আবার অন্যদিকে আমরা যখন উদ্যোক্তাদের সাথে কথা বলি তারা বলছেন আমাদের আসলে দক্ষ জনশক্তি নাই, আমরা যেই ধরনের জনশক্তি দরকার আমাদের সেটা নাই। আমাদের প্রত্যেকটা সেক্টরে, এটা শুধুমাত্র আরএমজিতে না, এটা তো আরএমজিতেও আছে। আপনি জানেন আরএমজিতেও কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা থেকে লোক সেখানে কাজ করছে। এর বাইরে অন্যান্য সেক্টরে আছে। ফ্রিল্যান্সিংয়ে আমাদের হিউজ সম্ভাবনা, আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না কারণ আমরা দক্ষতা তৈরি করতে পারি নাই। ওইখানেও কিন্তু আমাদের, আপনি জানেন যে আমাদের ওইখানেও ডাইভার্সিফিকেশন হয় নাই। যতটুকু ফ্রিল্যান্সিং হয় সেটা খুব 2-1টা জায়গায়, মানে উইদিন ফ্রিল্যান্সিং, রাইট, উইদিন ফ্রিল্যান্সিংও কিন্তু আমাদের ডিজাইনার নিয়ে ভিতরে এটা আছে। আপনি ইন্টারন্যাশনালি দেখেন কি হচ্ছে। একটা সময় রোলস রয়েস ও কি করতো যে বিমানের যে ইঞ্জিন সেটা বিক্রি করে দিত, এখন কিন্তু সব বিক্রি করছে না, এখন করছে বিক্রি, কিন্তু এর পাশাপাশি সেই বিভিন্ন কোম্পানিকে যারা
বিমানের প্রডিউসার, ওদেরকে আমি ওদের একটা রিপোর্ট পড়ছিলাম, ওরা এটাকে লিজ মতন দিচ্ছে যে আপনি লিজ নেবেন, আপনি এটা ব্যবহার করবেন, আপনি বছর বছর আপনি আমাকে টাকা দিবেন। তার মানে আমাদের, আমি বলতে চাচ্ছি ডিমান্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা কি সেইভাবে চেঞ্জ হচ্ছে? আমাদের শ্রমিকরা কি সেইভাবে চেঞ্জ হচ্ছে? আমাদের উদ্যোক্তারা কি সেই চেঞ্জ হচ্ছে না কিন্তু। আপনারা যে তো এখন অনেক দিন ধরে একটা নতুন ইন্ডাস্ট্রি, সেই অর্থ অনেক ইলেকট্রনিক্স, অল্প কয়েকটা হয়তো ফার্ম এখানে এসেছিল, আমি এই জন্য বারবারই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের কি কখনো মনে হয়েছে যে দক্ষ জনশক্তির অভাব হয়েছে, যেটা মানে আপনি যখন শুরু করেছেন, নাকি এইটা পাওয়া যায় আর কি? আমাদের যে টেকনিক্যাল এডুকেশন আছে ওখানে অনেকে মানে ইলেকট্রনিক্সের শিক্ষা নিয়ে আসেন, আপনাকে সেই ধরনের লোককেই নিচ্ছেন কিনা, বা কি আপনাদের কোনো ধরনের দেখেন আমাদের দেশে রিসোর্স আছে, না হিউম্যান রিসোর্সের কথা বলছি, হিউম্যান রিসোর্সই আমাদের দেশে হিউম্যান রিসোর্স আছে। হিউম্যান রিসোর্স কিন্তু ডেভেলপ করতে হয়। আপনি বাংলাদেশে ওয়ালটন কিন্তু হিউম্যান রিসোর্সের পিছনে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট করি ফর টেকনিক্যাল, ফর আর্নিং দ্য টেকনিক্যাল নো হাউ। যখন নেন একজনকে ফ্রেশার নিয়ে আপনারা ফ্রেশার নিয়ে বিল্ড করি। আপনারা এই টেকনিক্যাল এডুকেশন থেকে যারা টেকনিক্যাল পড়ে আসে, এডুকেশন তো ইঞ্জিনিয়ার যারা, আমার যেহেতু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, সো আমার ম্যানুফ্যাকচারিং প্রসেসিং এর ভিতরে ইঞ্জিনিয়ার তো অবভিয়াস। এখন একজন ইঞ্জিনিয়ার তার একাডেমিক নলেজ আর তার টেকনিক্যাল নো হাউ দুটো তো আলাদা জিনিস। বা টেকনিক্যাল এডুকেশন স্কুল টুলে যারা পড়ে আসছেন, হ্যাঁ, আমরা ওই ধরনের লোকও আমাদের এখানে ইঞ্জিনিয়ারের ইয়েই সবচেয়ে বেশি, স্কোপই সবচেয়ে বেশি। এবং আমরা কিন্তু আমাদের কোম্পানির এমপ্লয়ীদেরকে দেশের বাইরে এই টেকনিক্যাল নো হাউ আর্ন করার জন্য আমরা দেশের বাইরে পাঠাই প্রচুর, কিছুদিন পরপরই আমরা টিম পাঠাই। এবং আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আপনার বিভিন্ন ইউনিভার্সিটির প্রচুর ব্যাচ আসে এই ইয়েটা নিতে। সো এই টেকনিক্যাল নো হাউ যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই আপনার প্রিডমিনেটিং ফ্যাক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের কোম্পানিগুলো দেখেন, বাংলাদেশে কেন রিসোর্স বিল্ড হয় না, এটার একটা বড় কারণ হচ্ছে লোকাল কোম্পানিগুলো এমপ্লয়ীদের টেকনিক্যাল নো হাউয়ের পিছনে ইনভেস্টমেন্টই করে না। আমার কথা হচ্ছে বাংলাদেশকে যদি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে যেতে হয় তাহলে আসলে রিসোর্সের পিছনে ইনভেস্ট করতে হবে। এবং এটা যদি গভর্নমেন্ট শুধু এন্টারপ্রেনিয়ারদের উপরে ছেড়ে রাখে, উনি কিন্তু দিনের শেষে ওনার প্রফিটটাই দেখবেন। মানে দিস ইজ অ্যান কমার্শিয়াল ইন্ডাস্ট্রি। উনি চিন্তা করবেন আমি 100 টাকা ইনভেস্ট করেছি, আমি 20% রিটার্ন, আমার 20% রিটার্ন হচ্ছে না, ট্রেনিং কাটো, স্যালারি কাটো, এটা কাটো, সেটা করবে। এখন প্রশ্ন হচ্ছে যদি ইকোনমিক্যালি আপনার জিডিপি আপনি এক্সপোর্ট দিয়ে ডেভেলপ করতে চান, তাহলে রিসোর্সের পিছনে গভর্নমেন্টকে পরিকল্পনা প্রপার নিতে হবে। ধন্যবাদ। আমি আলোচনায় একটা ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম রপ্তানির নতুন বাজার, নতুন পণ্য আমরা কিভাবে খুঁজে পাবো, কিভাবে আমাদের দেশের ভেতরে এগুলোর ভিতরে বিনিয়োগ আসবে। বিরতির পরে আবার ফিরছি এই আলোচনায় শেষ ভাগে। ডেঙ্গু থেকে আসান হাবিব, আমি শেষ ভাগে আপনার কাছ থেকে শুনবো যে সরকারি প্রণোদনার বিষয়, কিন্তু তার আগে উদ্যোক্তার মুখে শুনে আসি। যেরকম আপনি বেশ কয়েকটি জায়গা আমাদেরকে বলেছেন, একটা বড় নীতি সহায়তা বা ব্যবসার ক্ষেত্রে সহায়তার কথা আমরা শুনি হলো যে সরকারও নতুন বাজার খোঁজার ক্ষেত্রে, পণ্যকে ওই বাজারে তুলে ধরার ক্ষেত্রে মানে ডিপ্লোম্যাটিক এফোর্ট দেওয়া। তো আপনাদের যে অভিজ্ঞতা, তাতে আপনারা নতুন বাজার খোঁজার ক্ষেত্রে ওই ধরনের যে পেশাদারি কোনো মানে জায়গা দেখেন কিনা, যেটা বাংলাদেশ হয়তো আগে অতটা ভাবে নাই? আমরা যেটা দেখেছি, মানে গার্মেন্টসের সুবিধাটা হলো যতখানি না আপনাকে বাইরে গিয়ে এক্সপ্লোর করতে হয়, ওদের বাইং হাউস আমাদের কাছে এখন ন্যাচারালি আসে। সো নেগোসিয়েশনটা একটা দাঁড়িয়ে গেছে, বাট ওদের হয়তো নতুন বাজার খুঁজতে হবে। ওরা হয়তো দেশ খোঁজে না, ওরা কোম্পানি খুঁজে। তো ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আছে কিনা? কারণ আপনি তো ওয়ালটন হিসেবেই পণ্য মার্কেটিং করছেন। আপনার নতুন একটা বাজারে ঢোকা, ওই স্টোরে একটা, আপনি তো দোকানদার নাই যে ওয়ালটনের দোকান, অ্যাপেল স্টোরের মতন, তো আপনার কোনো একটা স্টোরে ঢুকতে হবে। মানে সরকারি পর্যায় থেকে কি সাপোর্ট পেয়েছেন কিনা, বা স্ট্র্যাটেজিক্যালি আমাদের এই জায়গা থেকে মানে অন্য ইন্ডাস্ট্রিও আপনার কাছ থেকে কী শিখতে পারে? দেখেন, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির এক্সপোর্ট যদি আপনি দেশের টোটাল এক্সপোর্ট পার্সেন্টেজ করেন, এটা খুব রিপ্রেজেন্টেটিভ, খুবই কম ইয়াতে নাই। ধরেন 2026 সালে এক্সপোর্টের টার্গেট, 25 সালে হচ্ছে $63 বিলিয়ন।
যেটা হয়তো গত বছর $48 বিলিয়ন ছিল। আপনি যদি ইয়ার অন ইয়ার গ্রোথ দেখেন, ইটস অনলি 8 to 10% গ্রোথ ইন দ্য এক্সপোর্ট সাইড। আমরা যখন কোনো দেশে এক্সপোর্ট করি, যেমন উনি যেটা বলছিলেন যে আপনি যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সপোর্ট করেন তখন একটা বাইং হাউসকে কন্ট্যাক্ট করেন, আপনি কিন্তু আপনার কোনো ব্র্যান্ড বিক্রি একটা করছেন না, ব্র্যান্ডকে আরেকটা ব্র্যান্ডকে আপনি মেক করে দিচ্ছেন অ্যাজ এ সাপ্লায়ার। আমরা যখন এক্সপোর্ট করি আমরা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করি। ইলেকট্রনিক্স পণ্য পুরো পৃথিবী কনজিউম করে এবং চায়না হচ্ছে এটার সবচেয়ে বড় সাপ্লায়ার গ্লোবালি। আপনি যদি দেখেন সবার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টই ওদিকে, আমরা কিন্তু ওই রকম কোনো একটা ম্যানুফ্যাকচারের সাথেই কম্পিট করছি এক্সপোর্ট করার জন্য। সো গভর্নমেন্ট আসলে এই যে এরকম একটা প্রমিনেন্ট ইন্ডাস্ট্রি যেটা সারা ওয়ার্ল্ডের ডিমান্ড আছে, সেম লাইক গার্মেন্টস, এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে আমাদের তো ধরেন হাঙ্গার আছেই, কারণ আমরা ইনভেস্ট করেছি, আমাদেরকে প্রফিট করতে হবে, আমাদেরকে সার্ভাইভ করতে হবে, কারণ 35,000 এমপ্লয়িজের ফ্যামিলি হচ্ছে ওয়ালটন। সো এখন আমাদের কিন্তু আমরা আমাদের কত বাঁচার জন্য কিন্তু আমরা মার্কেট খুঁজছি। সো এখন এটাকে যদি এসকেলেট করতে হয়, এখানে গভর্নমেন্টকেও কিন্তু আগে আসতে হবে, কারণ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, ট্যারিফ রিলেশনশিপ, সেই সুবিধাটা আপনারা কখনো চেয়েছেন কিনা তাদের কাছে? যে আমরা সময় সময় অ্যাপ্রোচ করি। যেমন আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন শ্রীলঙ্কা মার্কেট, ইন্ডিয়া থেকে প্রোডাক্ট ঢুকে, বাংলাদেশ থেকে ঢুকে। ইন্ডিয়া থেকে এয়ার কন্ডিশন ঢুকলে ধরেন একরকম খুব লো সেগমেন্টের ট্যারিফ ফ্যাসিলিটি, আমার এখান থেকে এয়ার কন্ডিশন ঢুকলে ট্যারিফ ফ্যাসিলিটির বিট হায়ার। কারণ হলো যে ওনাদের ভিতরে এফটিএ আছে, রাইট। আমরা এফটিএ করি। আমরা গভর্নমেন্টকে কিন্তু যেখানে এই ধরনের চ্যালেঞ্জ থাকে আমরা ইনফর্ম করি, কারণ গভর্নমেন্ট যত প্রোঅ্যাক্টিভলি আগে আসবে আমাদের জন্য মার্কেট তত ইজি অ্যাক্সেস করা। আসানা একদম আলোচনা শেষ পরে যে বিষয়টি জিয়াউর রহমান বলছেন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আমরা অনেক সময় আমাদের যেই সুবিধাগুলো আমরা পেতাম, যেহেতু এই ধরনের প্রোডাক্টে আমরা ওই উন্নত বিশ্ব আমাদেরকে বাজার সুবিধা দিত, শুল্কমুক্ত সুবিধা, আমরা আর কারোর সাথে এটা করি নাই। আমার শ্রীলঙ্কার কথা মনে আছে, আজ থেকে প্রায় 10 বছর আগে আমরা আলোচনা শুরু করেছিলাম, এবং ওইটাই হয়তো আমাদের এগিয়ে যাওয়ার পথ ছিল, যে আমার এখন স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাব, আমরা আবার আলোচনা করছি যে আমরা বাণিজ্য চুক্তি করি নাই কারোর সাথে আমার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাই। এটা একটা বাংলাদেশ একটা ইউনিক দেশের মতন হবে আর কি, বাংলাদেশের যে ইকোনমিক সাইজ কোনো দেশের ভিতরে হবে না। আমরা সার্কের ভিতরে ছিলাম, যেটা অকার্যকর, বিমস্টেক খুব বেশি আগায়নি। তো এখন কিন্তু আমরা ওই পরীক্ষার রাত চলে এসছে। সরকারের এখন কি উদ্যোগ দেখেন কিনা, বিশেষত রপ্তানি উন্নয়ন ব্যুরো আছে আমাদের, বা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই উইংটা আছে যারা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দেখেন, তো এইখানে মানে কোনো ধরনের মানে উদ্যোগ নতুন করেছে আপনার চোখে পড়ছে কিনা? দেখেন, এই যে এফটি এর কথা আপনি বলছেন যে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, এবং এখন কিন্তু আপনি যেটা বলছিলেন যে পরীক্ষার রাত চলে আসছে, কারণ আমরা কিন্তু এলডিসি থেকে বের হয়ে যাচ্ছি আগামী বছর। সো তখন কিন্তু আমাদের আসলে এফটিএ করাটা খুব জরুরি হয়ে যাবে। যেই যুক্তিতে আমরা করি নাই, আপনার প্রশ্নের উত্তরে আমি আসবো, যেই যুক্তিতে আমরা করি নাই এফটি এতদিন, যে আমাদের কিছু শিল্প টিকতে পারবে না, আলটিমেটলি কিন্তু আপনাকে সেই জায়গাতে যেতে হচ্ছে। আপনাকে এলডিসি যাওয়ার পরে আমাকে কিন্তু এফটিএতে না গেলে আমি আসলে ক্ষতিগ্রস্তই হব। সো এইটা কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে বলছেন, আমরা লিখছি যে এফটিএ করার জন্য। শ্রীলঙ্কার সাথে আমার মনে হচ্ছে 10 বছর আগে উই ওয়ার অলমোস্ট দেয়ার, মানে প্রস্তুতি নেওয়া হয়েছে। 18 সালের দিকে বোধহয় একটা ড্রাফটও তৈরি হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা এই যে দেখেন এফটিএ কিন্তু আমাদের হয় নাই। ট্রেড পলিসি এবং ইনভেস্টমেন্ট পলিসিকে সমন্বিতভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় যারা যারা যুক্ত, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি যুক্ত আছে, ফরেন মিনিস্ট্রি যুক্ত আছে, সবাইকে যুক্ত করে যে সত্যিকার অর্থে আমরা কি করা দরকার, আমাদের একটা গাইডলাইন থাকা দরকার। কারণ এই যে যেটা বলছিলেন শুরু থেকে, যে আমরা বছরের পর বছর ধরে বলে যাচ্ছি, বলে যাব, কিন্তু আসলে কিছুই হবে না যদি আমরা সত্যিকার উদ্যোগগুলো না নেই। মানে আমরা কি করতে হবে জানি, অ্যাকশনটা এক্স্যাক্টলি আমরা কিন্তু সবাই কিন্তু জানে। আমরা যখন কথা বলি এবিবিতে বা বিভিন্ন জায়গায়, তারা কিন্তু জানে কি করতে হবে। আমি শেষ প্রশ্ন দিয়ে আপনাকে শেষ করছি, যেহেতু আপনি মানে অনেকগুলো স্টেক হোল্ডারের কাছে যান, সামনে যদি নির্বাচন আসে, আপনি কি মনে করেন যে মানে রাজনৈতিক দলগুলোর একটা এই বিষয়ে খুব মানে স্পেসিফিক প্ল্যান থাকতে হবে? মানে আমি জানি যে নির্বাচনী ইশতেহারে হয়তো অনেকে লিখবেন যে আমার রপ্তানি বাড়ানোর জন্য উদ্যোগ থাকবে, খুবই মোটা দাগে ভালো কথা বলে, কিন্তু কোনো অ্যাকশন প্ল্যান থাকবে কিনা, কোনো প্ল্যান অফ অ্যাকশন নিয়ে তারা আসছেন কিনা বলে মনে করেন কিনা? এখন পর্যন্ত আসলে আমাদের আশা করা ছাড়ার কোনো উপায় নেই। আমরা এখন পর্যন্ত এটা নিয়ে শুনি নাই
কারো কাছ থেকে যে রপ্তানি বহুমুখী করার জন্য সত্যিকারের প্ল্যান, এটা যে একটা বড় ধরনের প্ল্যান লাগবে, সেটা এখন পর্যন্ত ওই কথাই রয়ে গেছে। এই যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ এটা মোটা দাগে থাকবে রপ্তানি বহুমুখীকরণ, আসলে আদৌ হবে কিনা এটা সন্দেহ হয়। বাট তারপর আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা চাই যে যেই দলটা এবার ক্ষমতায় আসুক, যেই আসুক সেটা, যারাই আসুক তারা আসলে এইখানে সত্যিকার অর্থেই কাজ করুক। দর্শক, আমাদের দেশের যেই আমরা প্রবৃদ্ধির কথা বলি, কর্মসংস্থানের কথা বলি, এটা তো আসলে আসবে আমার দেশের ভেতরে যদি আমরা উৎপাদন বাড়াতে পারি। এবং উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে একটা বড় জায়গা হলো আমার রপ্তানি বাজারকে আরও বিস্তৃত করা, এখানে পণ্য বাড়ানো, নতুন নতুন দেশে যাওয়া, এবং একই সাথে যেটা বলছিলাম যে ঝুঁকি হ্রাসটাও গুরুত্বপূর্ণ। এবং আমার দেশের ভেতরের যেই অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো, এটাকে আরও গতিশীল পায় যখন আমার বৈদেশিক মুদ্রা আসে, তখন আমার জন্য শক্তিমত্তাটা আরও বাড়ে। সেই লক্ষ্যেই আমাদের দেশের রপ্তানির বহুমুখীকরণটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেই বিষয়ে অনেকগুলো পরামর্শ শুনেছি এবং নিঃসন্দেহে আমরা চাইব যে আমাদের সামনের দিনের নীতি, আমার সামনের দিনের রাজনীতি আরও বেশি এই বিষয়ে মনোযোগী হবে। দর্শক, আজকে শেষ করছি, আমরা আবার ফিরে আসব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।